হাই মাই স্টুডেন্ট, আজ আমরা আবার চলে এসেছি ক্লাস 9-এর তাপ চ্যাপ্টারটি নিয়ে। আজকে লিন তাপ সম্পর্কে আমরা জানব। ঠিক আছে, লিন তাপ সম্পর্কে আমরা সবাই জানব। আচ্ছা, লিন তাপ দেখো কোথায় তাই লেখা আছে, কোথাতে লিন তাপ। লিন তাপ, লিন মানে এই যে কী লেখা আছে, লিন তাপ। লিন মানে ইংলিশে বলে কি, ল্যাটেন্ট, আর তাপ তো হিট। তো ল্যাটেন্ট মানে কি, ল্যাটেন্ট মানে হিডেন। কি হিডেন, হিডেন মানে আবার কি না, তোমরা জানো তো লুকানো। লুকানো, লুকানো মানে কাউকে দেখে লুকানো নয়। লুকানো মানে ধরো, এবার তোমরা লিন মানে কি বুঝবে সাধারণত, লুকানো। লুকানো মানে এবার আমি বলছি কোথা থেকে আমরা কি শিখতে পারলাম। লিন মানে লুকানো, তাপ মানে তাপ, লুকানো তাপ। আচ্ছা, তোমরা বাস্তব উদাহরণ দেখো। আমরা ধরো কোনো কিছু মানে কোনো কিছু পদার্থে যদি তাপ দিই, তাপ দিলে কি হয়, ওর উষ্ণতা বৃদ্ধি পায়, মানে বাড়ে, তাই না? বাড়ে তো। যেমন ধরো তোমরা গ্যাস ওভেনে কিছু তরল পদার্থ নিয়ে হিট দিচ্ছ, তাহলে ওর উষ্ণতা নিশ্চয়ই বাড়ে। হাত দিয়ে দেখলে গরম লাগছে, তাই তো? তোমরাও তো নিশ্চয়ই করো। ধরো কেউ একটু অবচেতন অবস্থায়, মানে কেউ একটু জানেনি যে ওইটা গরম, তোমরা তার হাত থেকে যদি দিয়ে ডুবিয়ে দাও আঙুলটাকে, সে একটু ছেঁকা অনুভব করে, ওরকমই কেস, তাহলে নিশ্চয়ই উষ্ণতা বাড়লো। ঠিক আছে, কিন্তু এমন কিছু কেস আছে যেখানে উষ্ণতা বাড়ে না। মানে কি, ধরো তুমি ফ্রিজের সামনে গেলে, ফ্রিজ থেকে কি করলে, ফ্রিজ থেকে এক খণ্ড বরফ বার করলে, এবার তুমি থার্মোমিটার বসিয়ে দেখছো ওর উষ্ণতা কত, 0°C। কত? 0°C। ঠিক আছে, এবার যেই তুমি বাইরে বার করলে তখনও দেখছো 0°C, কিন্তু গলতে শুরু করে দেয়। এবার প্রশ্ন হচ্ছে, ফ্রিজের উষ্ণতাটা বেশি ছিল না বাইরের পরিবেশের উষ্ণতা বেশি? তুমি বলবে ফ্রিজের উষ্ণতা কম ছিল, বাইরের পরিবেশের উষ্ণতা বেশি ছিল। তাহলে আমি তো কিছুটা হলেও হিট দিলাম, মানে তাপ দিলাম, তাহলে তাপ দেওয়া সত্ত্বেও ওর উষ্ণতা বৃদ্ধি পেল না। তাহলে আমরা যদি উষ্ণতা বৃদ্ধি পাই, সেটা কিন্তু আমরা মাপতে পারি। কীভাবে মাপতে পারি? থার্মোমিটারের সামনে, মানে থার্মোমিটার দিয়ে তো মাপি, যদি কারো উষ্ণতা বৃদ্ধি পাই থার্মোমিটার দিয়ে আমরা মাপি। আচ্ছা, কিন্তু কিন্তু যদি লুকানো হিটটা, মানে আমরা যেটা বললাম বরফ থেকে যখন জল হচ্ছে, তখন কি আমরা উষ্ণতা মাপতে পারি যে যতটা বাড়লো? কিন্তু আমরা তো দেখতে পাই বাড়েইনি না। 0 থেকে দেখি 0ই থাকে, কিন্তু শুধুমাত্র কি পাল্টে যায়, শুধুমাত্র অবস্থাটার পরিবর্তন হয়। অবস্থাটার পরিবর্তন হয়, মানে অবস্থান্তর হয়। কিন্তু কিভাবে হয়? আমি যখন তাপ দিচ্ছি দেখলাম উষ্ণতার পরিবর্তন ঘটছে না। কিসের পরিবর্তন ঘটছে না, জ্যামিতিক আকারের। মানে প্রথমে কি ছিল, কঠিন ছিল, কঠিনের জ্যামিতিক সজ্জাটা, মানে আকারটা ভেঙে যাচ্ছে, ভেঙে গিয়ে কী হয়ে যাচ্ছে, তরল হয়ে যাচ্ছে, তাই তো? আচ্ছা, তোমরা এটা বুঝতে পারলে। আবার যদি তুমি দেখো, ধরো জল নিলে, তরল পদার্থ জল নিলে, জলে তুমি বসিয়ে কি করলে, তরল থেকে বাষ্প করবে। তরল থেকে ধরো বাষ্প করছো, জলীয় বাষ্প করছো, তখনও দেখবে ওর উষ্ণতা 100°C থাকে, 100°C থাকে। কিন্তু কি পরিবর্তন হয়ে যায় না, তরল ছিল হয়ে যাচ্ছে গ্যাস, মানে ওর স্টেট, মানে অবস্থানটার পরিবর্তন ঘটে। ঠিক আছে, বুঝতে পারলি? আচ্ছা, এবার আমরা লুকানো হিট যেটা, ওটা সংজ্ঞা দেব। কি লুকানো হিট মানে কি? লিন তাপ। অ্যাকচুয়ালি এটা আপেক্ষিক লিন তাপ। কি লিন তাপ? আপেক্ষিক লিন তাপ। দেখো কি বললাম, আপেক্ষিক লিন তাপ, স্পেসিফিক ল্যাটেন্ট হিট। কি না, আমরা একটা জিনিস মাথায় রাখবে, ওর চাপটা কিন্তু নির্দিষ্ট রাখতে হবে, মানে চাপটা নির্দিষ্ট, মানে প্রেশারটাকে কনস্ট্যান্ট করতে হবে। যেমন আমরা যদি অ্যাটমসফিয়ারিক প্রেশার নিই, তাহলে 1 atm প্রেশার তোমরা নিশ্চয়ই জানো, তাহলে বলবে কি
নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট চাপে মানে প্রেসারে। আচ্ছা, এখানে কিন্তু প্রতি ক্ষেত্রে উষ্ণতা কিন্তু নির্দিষ্ট ছিল, মানে যখন বরফ থেকে গলে জল হচ্ছিল তখন কত ছিল, 0 ডিগ্রি ছিল। আবার জল যখন বাষ্প হচ্ছিল তখন উষ্ণতা কত ছিল, তখন ছিল 100 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, তাহলে এখানে বলবো কি নির্দিষ্ট চাপে নির্দিষ্ট উষ্ণতায় আচ্ছা, বাচ্চা বয়সের বইয়ে কী ছিল না, বলা ছিল ওই নির্দিষ্ট চাপ বলা ছিল না, আমরা বড় হচ্ছে নির্দিষ্ট চাপটা বলা উচিত। ওখানে কি বলা ছিল না, একক ভরের কোনো পদার্থের মানে উষ্ণতার পরিবর্তন না ঘটিয়ে দেখো লেখা আছে উষ্ণতার পরিবর্তন না ঘটিয়ে, মানে কি উষ্ণতাটা কনস্ট্যান্ট মানে নির্দিষ্ট রাখা আছে। বাচ্চা বয়সের বইতেও ঠিক লেখা ছিল। তাহলে নির্দিষ্ট উষ্ণতার কেসটা বুঝতে পারলে, একক ভরের কোনো পদার্থের কি উষ্ণতার পরিবর্তন না ঘটিয়ে অবস্থার পরিবর্তন করতে যে পরিমাণ তাপ দিতে হয় বা তাপ নিতে হয়, মানে আমি যদি জল থেকে বরফ করি আবার সেক্ষেত্রে কী করতে হবে, তাপ নিয়ে নিতে হবে, তাই না? আচ্ছা, ধরো এটার মানে হচ্ছে কি একক পরিমাণ ভর, মানে আমরা অনেকে বুঝে না একক ভর মানে আমরা ফিজিক্সে সব কিছু এককে বলি বা সব কিছু একক মানে কি, ধরো আমি তোমাকে বললাম 1 বস্তা চকলেট দিয়ে দিলাম, এবার তুমি যদি দাম জিজ্ঞেস করি তুমি কি বলতে পারবে? নিশ্চয়ই পারবে না। তোমাকে নিশ্চয়ই বলে দিতে হবে যে 1 বস্তার মধ্যে কটা চকলেট আছে আর প্রতিটা চকলেটের দাম কত করে, এটাই তো। কেউ বলবে 1 বস্তা কিনে আনছি এর দাম এত, সেটা নয়। প্রশ্ন কি তুমি কি বলতে পারবে? তুমি যদি বলো একটা চকলেটের দাম যদি বলে দিই আমি, তুমি নিশ্চয়ই তোমাকে এরকম 1000, 1200, কোটি যাই দিক না কেন তুমি বলতে পারবে। সেরকমই আমরা ফিজিক্সে কী করি, সবসময় এককে বার করার চেষ্টা করি। 1 গ্রামে যদি বার করতে পারি তাহলে নিশ্চয়ই আমি 500 গ্রামে বার করতে পারবো, 1000 গ্রামে বার করতে পারবো, মানে 1 কেজিতেও বার করতে পারবো, 2 কেজিতেও বার করতে পারবো। এই হচ্ছে ব্যাপার। তাহলে একক মানে কি, একক পরিমাণ মানে মনে রাখবে কি, হতে পারে সে 1 গ্রাম, হতে পারে সে 1 কেজি, মানে একক ভর, একক পরিমাণ ভর মানে একক ভর মানে ওটা। বুঝতে পারলে? ডিটেলসে বলছি কিন্তু। হ্যাঁ, তাহলে নির্দিষ্ট চাপে নির্দিষ্ট উষ্ণতায় একক ভরের কোনো পদার্থের অবস্থান পরিবর্তন করতে যে পরিমাণ তাপ গ্রহণ বা মানে অবস্থান পরিবর্তন করতে যে পরিমাণ তাপ গ্রহণ বা বর্জন হয়, তাহলে নির্দিষ্ট চাপে নির্দিষ্ট উষ্ণতায় একক ভরের কোনো পদার্থের অবস্থার পরিবর্তন করতে যে পরিমাণ তাপ গ্রহণ বা বর্জন হয়, গৃহীত বা বর্জিত হয় অ্যাকচুয়ালি, তাকে ওই উষ্ণতায় মানে ওই টেম্পারেচারে, যেমন বললাম 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার বরফটা 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার জলে হবে, তাহলে কি 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা এখানে কনস্ট্যান্ট, তাহলে ওই উষ্ণতায় ওই কঠিন হয় এখানে ওই পদার্থটির কি বলে, আপেক্ষিক লীন তাপ বলে। ঠিক আছে, এবার যদি বলি, ধরো আমি বললাম 200 গ্রাম ভর এর একটা লোহা, ঠিক আছে, তুমি দেখলে হিট দিচ্ছ, মানে কত দিচ্ছ হিটটা, ওরও 200 গ্রাম লোহার তুমি মানে তাপ দিচ্ছ, বললাম 400 ক্যালোরি। ঠিক আছে, তাহলে যদি প্রশ্ন করি এর আপেক্ষিক লীন তাপ কত হবে, আমাকে বলছে দেখো কতই বার করতে হবে, সবসময় এককে মানে একে বার করতে হবে। তাহলে আমি 200 গ্রামে যদি এটা হয়
তাহলে 1 গ্রামে কত হবে? তাহলে নিশ্চয়ই কমছে, কমলে মানে কি করতে হয়? ভাগ করতে হয়। তাহলে কী ভাগ করবো? ডান পাশ বাই বাঁ পাশ ভাগ করলাম। তাহলে 0 0 উড়ে গেল, 0 0 উড়ে গেল, 2 দিয়ে কাটলে 2 2 4। তাহলে 1 গ্রামের ক্ষেত্রে কত আসছে? 2 ক্যালোরি। বুঝতে পারলে? তাহলে অ্যাকচুয়ালি এটা 2 ক্যালোরি পার গ্রাম, মানে 2 ক্যালোরি পার গ্রাম মানে 1 গ্রামে 2 ক্যালোরি। ঠিক আছে, এবার এটাকে ম্যাথে যদি বলতো কেজিতে লিখতাম, যদি এরকম হতো কি হতো? আমি ধরো বললাম 2 কেজি তামা নিচ্ছি, ক কেজি? 2 কেজি তামা নিচ্ছি, তার উষ্ণতা বাড়াচ্ছি। তো ধরো তার উষ্ণতা বাড়াতে আমার লাগছে কি? তাপ যেটা লাগছে, কত লাগছে? আমি বললাম সাপোজ 50 জুল। 50 জুল অনেক কম নয়। এবার তাহলে 2 যদি এটা হয় তাহলে 1 কেজিতে কত হবে? তাহলে নিশ্চয়ই কমলে কি করতে হয়? ভাগ, কিন্তু গুণ নয়। দেখো গুণ করে দেখো, 50-এর সঙ্গে 2 100 হয়ে যাবে। দুটোর দাম যদি 50 হয়, একটার দাম তো আরও কম হওয়ার কথা, তাহলে বেশি হয়ে গেলে তো হবে না, তাহলে ভাগ করতে হবে। কত? 25, মানে 1 কেজিতে 25 জুল, মানে 25 জুল পার কেজি, তাই তো? 1 কেজিতে 25 জুল। এবার আমি যদি ম্যাথমেটিক্যালি এটাকে সংজ্ঞায়িত মানে ম্যাথমেটিক্যালি লেখার চেষ্টা করি, তাহলে কী হবে? কী হবে না, আমি বললাম এম ভরের কোনো এম ভর, এম মানে বস্তুর ভরকে আমরা কীতে লিখি? মাস, ইংলিশে মাস, তার জন্য বলছি ছোট এম ভরের কোনো পদার্থের অবস্থান পরিবর্তন করতে, অবস্থার পরিবর্তন করতে এইচ পরিমাণ, এইচ ক্যালোরি করে দিচ্ছি। এইচ, আচ্ছা এম ভরে বলতে এইচ পরিমাণ তাপ লাগে, ক্যালোরি হোক জুল হোক যাই হোক, পরিমাণ তাপ লাগে। ঠিক আছে, আচ্ছা ওটা তাপ লাগে কিন্তু। এবার বলি একক ভরের কোনো বস্তুর অবস্থার পরিবর্তনে আমি কি বললাম? একে মানে ভাগ হবে, তাহলে ডান পাশ বাই বাঁ পাশ মানে নিশ্চয়ই এইচ বাই এম পরিমাণ তাপ লাগবে। আর আমি বললাম কি, দেখো সংজ্ঞায় লেখা আছে কি 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 একক ভরের কোনো পদার্থে, তাহলে এককে বার করে নিচ্ছি, মানে এটাই কি? আপেক্ষিক লিনতাপ বা স্পেসিফিক ল্যাটেন্ট হিট। আচ্ছা স্পেসিফিক ল্যাটেন্ট হিটকে আমরা কি দিয়ে লিখি? এল। তাহলে এল সমানই এককে যেটা সেটাই তো ওটা, এল সমানই এইচ বাই এম, মানে কি? এইচ বাই এম সমান এল, নিচে 1 আছে, কোনাকুনি গুণ করলে 1-এর সঙ্গে এইচ গুণ করা মানে এইচ, এমকে এল দিয়ে গুণ করলে এম ইন্টু এল। এবার তোমরা বলবে এত তো ফর্মুলা শেখাচ্ছেন, কিছু তো একটু শর্ট ট্রিক্স হোক। শর্ট ট্রিক্স আছে, কি শর্ট ট্রিক্স? এটাকে তোমরা বলতে পারো, কি বলতে পারো? হরি হাড়ি সমান মালা, হরি সমান মালা, মানে হরির মালা। ঠিক আছে, হরির মালা, বুঝতে পারছো? মানে হরির গার্লফ্রেন্ড মালা নয়, হরির মালা, তাই তো? তাহলে এখানে মালা থেকে যদি এ, দুটো এ উড়ি দাও আর বড় এইচটা রেখে দাও, মানে এইচটা রেখে দাও, তাহলে এইচ সমান কি? এম এল। তাহলে নিশ্চয়ই তোমরা শর্ট ট্রিক্স বুঝতে পারলে বাবু, এটা আছে তো? ঠিক আছে, তাহলে এইচ সমান এম এল, ক্লিয়ার? আচ্ছা তাহলে এম এল বুঝতে পারলে। এবার চলো এর নেক্সট টপিকটাতে। এবার তোমরা তো জানো যে উচ্চ অবস্থান পরিবর্তনের সময়, উচ্চ অবস্থান্তরের সময় আমাদের তাপ দিতে হয়, মানে তাপ দিতে হয়। আর তাপ বর্জন কখন হয়, মানে তাপ বেরোয় কখন? যখন আমরা নিম্ন অবস্থান হয়, মানে ধরো কঠিন থেকে তরল, মানে কি? ধরো আমি বরফ থেকে, বরফ সেখান থেকে কি? জল, জল থেকে কি? বাষ্প, তাই তো? তাহলে এটা কি? বরফ একটা কি? বরফ কি হয়? কঠিন তো, শক্ত তো, মানে কঠিন তো, তাহলে এটা কি আর অবস্থাটা? কঠিন। তাহলে জলেরটা কি? জলের অবস্থা কি? তরল, মানে লিকুইড, সলিড, লিকুইড আর গ্যাস মানে গ্যাসীয়। এবার প্রশ্ন, যখন বরফ থেকে জল হয় তখন কি হয়? উষ্ণতা দিতে হয় না নিতে হয়? তুমি তো একটু আগেই বললাম, তাহলে ওখানে উষ্ণতা নয়, তাপ দিতে হয়। তাপ, উষ্ণতা কিন্তু আলাদা, তোমরা তো আমি শিখিয়ে দিয়েছি অলরেডি। তাহলে এখান থেকে এখানে গেলে তাপ দিতে হয়।
আবার যদি জল থেকে যদি বাষ্প হয়ে যায় কী করি, তাপ কী হয়, তাপ দিতে হয়। তাহলে এইটাকে বলা হয় উচ্চ অবস্থান্তর। তাহলে বলবে তোমরা নিম্ন অবস্থান্তরটা মানে কি, মানে তোমরা বাষ্প থেকে কিসে আসবে, বাষ্প থেকে জল, জল থেকে বরফ আসা যায় তো নাকি। বাষ্প থেকে যদি আমি তাপ নিয়ে নিই, বাষ্প থেকে তাপ নিয়ে নিলে কি হয়, জল হয়। আর জল থেকে যদি তাপ নিয়ে নিই তাহলে কি হয়, বরফ হয়। আচ্ছা, এবার ডিটেলসে সব বলছি। আচ্ছা, এটাকে কি বলা হয়, নিম্ন অবস্থান্তর। मैं फिर भी तुमको चाहूँगा, मैं फिर भी तुमको चाहूँ। ঠিক আছে, মানে নিম্ন অবস্থান্তর বুঝতে পারলে ঠিক আছে। তাহলে কি, যদি বরফ থেকে জল, জল থেকে বাষ্প থেকে জল, আর জল থেকে জল থেকে বরফ। আচ্ছা, এখন এরকম একটা প্রশ্ন হতে পারে, যারা ডাইরেক্ট কঠিন থেকে গ্যাসীয় হয় ওই প্রসেসটাকে, আচ্ছা এই প্রসেসগুলো একটু ছোটো ছোটো বলে দিই। যদি কঠিন থেকে তরল হয়, কঠিন থেকে তরল হওয়া মানে কঠিন কী ছিল, বরফ ছিল, তরল হচ্ছে মানে কি, গলে যাচ্ছে। গলে যাওয়া মানে কি, গলন। গলে যাওয়া মানে গলন, মানে এরকম কেস নয়। ধরো ব্যাপারটা দেখো, ধরো তোমার নির্দিষ্ট মানে কোনো একজনকে দেখলেই, একজন বা কেউ যদি আমার মতো হয় 2-4জনকে দেখলেও, তাহলে নির্দিষ্ট কোনো একজনকে দেখলে মন গলে যায়। ঠিক আছে, ওটা কিন্তু গলন নয়, গলন নয়। ঠিক আছে, ধ্যান রাখো। ধরো কারো, আচ্ছা এরকম ব্যাপার আছে গলনাঙ্ক। গলনাঙ্ক মানে কি, ধরো যে উষ্ণতায় যে কঠিনটা বা তরলটা, মানে যে পদার্থটা গলে, সেটাই হচ্ছে কি তার গলনাঙ্ক। যেমন বরফ 0°C উষ্ণতায় গলে। আর কি আছে, ধরো লোহা আছে, লোহার আবার উষ্ণতা প্রচুর লাগে। আবার আরও যেগুলো আছে কঠিনগুলো, তামা আছে, তাহলে এদের কি, এদের গলনাঙ্ক আলাদা আলাদা। ঠিক আছে, বুঝতে পারলে। আর যদি তরল থেকে গ্যাসীয় হয়, এটা কি হয়, বাষ্পীভবন। আচ্ছা, বাষ্পীভবন। এবার আমি যদি ঘুরি বলতাম, যদি বাষ্প থেকে জল হতো, বাষ্প থেকে জল মানে এটা হচ্ছে কি, ঘনীভবন। বাষ্প থেকে জল হওয়া মানে যখন বৃষ্টিপাত হয়, বাষ্প তো থেকেই তো জল হয়, ওটা কি, ঘনীভবন। আচ্ছা, জল থেকে যখন বরফ হয় ওটা কি হয়, জল থেকে বরফ হওয়াটা ওটা হচ্ছে কি, কঠিন, জমে যাচ্ছে, তাহলে ওটা কি হয়ে যাচ্ছে, কঠিনী ভবন। কি হচ্ছে, কঠিনী ভবন। এবার আমি একটা একটা করে প্রসেসগুলো নিয়ে আলোচনা করি। ঠিক আছে, দিয়ে শেষে তোমাদের প্রিয় জিনিস আসছে, ম্যাথ। 3টে ম্যাথ নিয়েই তোমাদের খাল খিচে নেব। ঠিক আছে, না পারলে মানে এগুলো প্র্যাকটিস করার পর যদি তোমরা যদি প্র্যাকটিস না করো তাহলে কি করব, খাল খিচে নেব। এবার 1 নম্বর, কঠিন থেকে কি হচ্ছে, তরল। কঠিন থেকে তরলের এই প্রসেসটাকে আমরা কি বলি, গলনের আপেক্ষিক নীলতাপ। কি, কঠিন থেকে তরল মানে কি, গলন, তো গলে যায়। আচ্ছা, গলন মানে সেই গলন নয় কিন্তু, গলনের আপেক্ষিক লীনতাপ, স্পেসিফিক ল্যাটেন্ট হিট অফ, গলন মানে ইংলিশে বলে মেল্ট, মানে মেল্টিং। তাহলে বলবোটা কি, আবার বলবো কি, এখানেও উষ্ণতাটা, মানে দেখো এটাও তো আপেক্ষিক লীনতাপ, সংজ্ঞা একইভাবে দেবো। ঠিক আছে, কিভাবে দেবো না, নির্দিষ্ট চাপে কোনো কঠিন, কিন্তু কোনো কঠিন পদার্থকে ওর গলনাঙ্কের উষ্ণতা, মানে কি, ওর যে গলনাঙ্ক ওই উষ্ণতায় আমাকে কি করতে হবে,
ঠিক রাখতে হবে। গলনাঙ্কের উষ্ণতায় ওর গলনাঙ্কের উষ্ণতায় স্থির রেখে, দেখো উষ্ণতা কিন্তু স্থির রাখছি, স্থির রেখে প্রতিটা পদার্থের কিন্তু গলনাঙ্ক আলাদা আলাদা, স্থির রেখে কঠিন পদার্থের স্থির রেখে কঠিন থেকে তরলে পরিণত হতে যে পরিমাণ, আচ্ছা কঠিন থেকে তরল হলে কি হয়, তাপ দিতে হবে, যে পরিমাণ তাপ মানে কঠিন থেকে তরলে পরিণত যে পরিমাণ তাপ গৃহীত হয় তাকে ওই উষ্ণতায় ওই কঠিন পদার্থের গলনের আপেক্ষিক লিনতাপ বলে। আচ্ছা মনে রাখবে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় বরফ গলনের নীলতাপ কত, 80 ক্যালোরি পার গ্রাম। এটার মানে কি না, নির্দিষ্ট চাপে 1 গ্রাম বিশুদ্ধ বরফকে 1 গ্রাম বিশুদ্ধ জলে পরিণত করতে 80 ক্যালোরি তাপ দিতে হয়। ঠিক আছে তোমরা, আচ্ছা আমি তখন তো আপেক্ষিক লিনতাপটা বললাম, আপেক্ষিক লিনতাপটাকে কি বলছিলাম, হরি সমান কি মালা, তাই তো, এইচ সমান ml, তাহলে আমি ঘুরি বললে কি হবে, m ইন্টু এল সমান এইচ, এবার এমটা এপাশে গুণ ছিল পাশে গেলে ভাগ, তাহলে আমার অ্যাকচুয়ালি এই মানে এল সমান কি h/m। আচ্ছা তাপের সিজিএস পদ্ধতিতে একক কি হয়, ক্যালোরি, আর ভরের গ্রাম, তাহলে আপেক্ষিক তাপের সিজিএস পদ্ধতিতে একক কি, ক্যালোরি পার গ্রাম। এসআই পদ্ধতিতে একক কি, এসআইয়ে আমরা তাপকে কি লিখি, জুল, আর ভরকে কি লিখি, কেজি, তাহলে জুল পার কেজি হচ্ছে কার একক, আপেক্ষিক তাপেরই একক, বুঝতে পারলে। তাহলে আপেক্ষিক তাপের দুটো একক, সিজিএসে কি জুল পার কেজি, আর সিজিএসে কি ক্যালোরি পার গ্রাম, আর এসআই জুল পার কেজি। এর এককটা আমরা শিখলাম, কিন্তু এর মাত্রাটা তাহলে কি হবে, তাহলে মাত্রা শেখার জন্য আমরা আবার কি বলি, এল সমান h/m। আচ্ছা আমরা তাপ কি, হিট ইজ এ ফর্ম অফ এনার্জি, তাপ এক প্রকার শক্তির যা মাত্রা সেটাই আমার তাপের মাত্রা। তাপ এক প্রকার শক্তিকে আমরা কি বলি, হাফ m ইন্টু ভি স্কোয়ার, m মানে নিশ্চয়ই ভরকে আমরা মাস বলি, তাহলে ওর মাত্রা কি ক্যাপিটাল M। আচ্ছা ভেলোসিটি মানে এরকম ভাবতে পারো, ধরো তুমি তোমার কোনো প্রিয় একজনের বাড়িতে যাবে, সাইকেল চালিয়ে যাচ্ছ, ধরো তোমার বাড়ি থেকে ওর বাড়ির দূরত্ব, মানে তোমার প্রিয় কোনো বান্ধবীর বাড়িতে যাচ্ছ, তোমার বাড়ি থেকে তার দূরত্ব বললাম 500 মিটার বা 1 কিলোমিটার বা 2 কিলোমিটার, আর ধরো সময় লাগছে বললাম 10 মিনিট লাগছে, তাহলে 2 কিলোমিটার মানে 2000 মিটার, 2000 মিটার, তাহলে 2000কে আমি কত দিয়ে ভাগ করবো, 10 দিয়ে ভাগ করবো, 10 দিয়ে ভাগ করলে 200 মিটার বাই মিনিট, তাহলে অ্যাকচুয়ালি উপরে কি লিখলাম আমি, দূরত্ব, আর নিচে কি সময়, মানে 2000 মিটার, নিচে কি লিখলাম 10 মিনিট, তাহলে দূরত্ব বাই সময়। দূরত্ব মানে ইংলিশে আমরা কি বলি, দূরত্বকে ইংলিশে লেন্থ বলি, আর সময়কে ইংলিশে টি দিয়ে লিখি টাইম, তার আবার কি আছে স্কোয়ার, তাহলে এম এল স্কোয়ার আর নিচে টি স্কোয়ার, তাহলে এম এল স্কোয়ার, টিটা নিচে ছিল, উপরে মানে 2টা নিচে ছিল প্লাস ছিল, উপরে উঠলে -2, অ্যাকর্ডিং টু দ্য ল অফ ইন্ডিসেস, মানে সূচকের নিয়ম অনুযায়ী। আচ্ছা ফান্ডামেন্টাল ল অফ ইন্ডিসেস। এবার এটার মাত্রা কি, এম এল স্কোয়ার টি -2
আর এম মানে কি আমরা ভর এম, তাহলে এই এম উড়ে গেছে, তাহলে এল স্কোয়ার টু দি পাওয়ার -2 থার্ড ব্র্যাকেট। কেউ লিখতেও পারে m0 এল স্কোয়ার টু দি পাওয়ার -2, ঠিক আছে। m0 কেন না, কোনো কিছুর মাথায় 0 হলে সেটা কি হয়, 1 হয়, তাহলে ওটা দেওয়াও যা না দেওয়াও তো দিয়ে দিবে, সুন্দর লাগে দেখতে, কারণ m0 মানে ওটা 1, ক্লিয়ার। এবার যেটা বলছিলাম, আমি বললাম না একটা পয়েন্টও ছাড়বো না যাতে তোমাদের কোনো কিছুতে অসুবিধা না হয়। এবার 80 ক্যালোরি, বরফ গলনে নীল তাপ 80 ক্যালোরি বললাম, তাহলে 80 ক্যালোরি পার গ্রাম। তোমরা 1 ক্যালোরি মানে কত জুল জানো, 4.2 জুল। 1 ক্যালোরি সমান কি জানো, 4.2 জুল। তাহলে 80, আর আমরা কি জানি 1 কেজি সমান কত গ্রাম, 1000 গ্রাম, তাই না? তাই তো, কারণ আমি বলছিলাম ফটোতে 1K লাইক পড়ে, 2K লাইক পড়ে, 3K লাইক পড়ে, কে মানে 1000, তাহলে ভাববে ওইভাবে 1000। এবার ঘুরি লিখতে পারি কি, 1000 ইন্টু 1 গ্রাম সমান 1 কেজি। দেখো এই 1000টা গুণ উপাসে গেলে ভাগ, তাহলে 1 গ্রাম সমান 1 কেজি বাই 1000। তাহলে 1 গ্রামের জায়গায় লিখতে পারি 1 কেজি বাই এত। প্রশ্ন হচ্ছে তোমরা বলো স্যার এত কিছু লিখে কী লাভ, তাহলে এবার প্রশ্ন 80 তো ক্যালোরি ছিল, তাহলে 1 ক্যালোরি মানে 80 ইন্টু 1 ক্যালোরি, তাহলে 1 ক্যালোরি মানে আবার কত, 4 কত 2 জুল, 4.2 জুল। এটা লেখার উদ্দেশ্য কি, আমরা সিজিএস থেকে এসআই যাচ্ছি, ঠিক আছে, সিজিএস থেকে কিসে যাচ্ছি, এসআই যাচ্ছি। তাহলে নিচে আছে 1000, উপরে উঠে যাবে, তাহলে 80 গুণিত 4.2 ইন্টু কত গো 1000, তাই না? ঠিক আছে, জুল পার কেজি। আচ্ছা, যদি আমি এই যে 80টা আছে না, 80কে ভাবতে পারি 8 10 80, তাহলে এই শূন্য, এই 3টে শূন্য, 1 2 3টে, এই একটা 4টে শূন্য, তাহলে 8 ইন্টু 4.2 ইন্টু 10-এর মাথায় কত হবে, 1 2 3 এ 1, তাহলে 4। দেখো 4.2কে 8 দিয়ে গুণ করলে কত, 16 দশমিক, এখানে আছে 1, 4 32, 32 33, আচ্ছা, ইন্টু 10 টু দি পাওয়ার কত 5 জুল পার কেজি, জুল পার কেজি। কেউ এরকমও বলতে পারতো, কি বলতে পারতো, 33 এরকম ছিল তো জুল পার কেজি। সে যদি দশমিকটা এখানে নিয়ে যেত, মানে কত দিয়ে ভাগ করতে হতো, 10 দিয়ে ভাগ করতে হতো, তাহলে 10 দিয়ে ভাগ করা মানে আমি 10 দিয়ে কী করবো, গুণ, তাহলে 10 দিয়ে যদি গুণ করি, 10 দিয়ে গুণ আর 10 দিয়ে ভাগ করা মানে, তাহলে দশমিকটা এই দিক থেকে 1 ঘরে আসবে, তাহলে 3.36 ইন্টু এই 1 এই 5, তাহলে কত 6 জুল পার কেজি। নিশ্চয়ই বুঝতে পারলি। তাহলে এটার মানে আবার কি, তাহলে দেখো পার কেজি মানে 1 কেজিতে, তাহলে বলবে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 1 কেজি বরফকে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতারই 1 কেজি জলে পরিণত করতে কত পরিমাণ তাপ দিতে হয়, 3.36 ইন্টু 10⁶ জুল তাপের প্রয়োজন হয়। ঠিক আছে, এইটা হচ্ছে আমরা কঠিন থেকে তরল মানে গলনের লিনতাপ সম্পর্কে বিস্তারিত জানলাম। এবার উল্টোটা করব। উল্টোটা মানে আমি কিন্তু এখানে চেক করব না, তোমরা চেক করে নাও, আমি এখান থেকেই বলে দেবো। তরল থেকে যদি কঠিন হতো, তোমরা বলো নিশ্চয়ই তাপ নিয়ে নিতে হবে, তরল থেকে কঠিন। ঠিক আছে, এরকম প্রশ্ন হয় যে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার বরফ বা 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার জল কোনটি বেশি ঠান্ডা বা কোনটি বেশি গরম, এরকম হতে ঠান্ডা যদি বলে তুমি তখন কী বলবে, নিশ্চয়ই আমার এখান থেকে তুমি ভাবতে পারবে। ঠিক আছে, এবার তাহলে তরল থেকে যদি কঠিন হয় তাহলে গলনের আপেক্ষিক লিনতাপের জায়গায় কী লিখব, বলো দেখি। তরল থেকে কঠিন হলে কি, কঠিনী ভবন, তাহলে কী লিখব, কঠিনী ভবন, কঠিনী ভবনের আপেক্ষিক লিনতাপ, তাহলে স্পেসিফিক ল্যাটেন্ট হিট অফ, এই ক্ষেত্রে কি, ধরো তোমরা 1 বোতল জল রাখলে ফ্রিজে, তাহলে সেটা কি হয়ে যায়, বরফ হয়ে যায়, মানে জমে যাচ্ছে, ফ্রিজিং হচ্ছে, সেটাকে কী বলা হয়, ফ্রিজিং।
ক্লিয়ার? তাহলে এখানে লিখতে হবে কি, কোনো নির্দিষ্ট চাপে কোনো তরলে, এখানে তরল পদার্থকে ওর, আচ্ছা এখানে তো আর গলনাঙ্ক নয়, এখানে এর কি, এটা হিমাঙ্কু, কি হিমাঙ্কু, গলে গেলে মানে তরল থেকে কঠিন হওয়াটাকে আমরা কি বলি, মানে কঠিনই ভবন, মানে ওই জন্য কি উষ্ণতা, ওর হিমাঙ্কু, ফ্রিজিং, হিমাঙ্কু হিমাঙ্কের উষ্ণতায় লিখতে হবে, হিমাঙ্কের উষ্ণতায় স্থির রেখে কঠিন থেকে তরলে, মানে এখানে বলবো তরল থেকে কঠিনে পরিণত হতে যে পরিমাণ তাপ গৃহীত নয়, এখানে তাপ বেরোবে, খুশি হয়ে গিয়ে বেরোবে, তাপ বর্জিত হয়, তাকে ওই উষ্ণতায় ওই তরল পদার্থটির গলনের নয়, তাহলে এটা কিসের বলবো, কঠিনী ভবনের, কি কঠিনী ভবনের আপেক্ষিক ঋণতাপ বলে। এবার প্রশ্ন, তরল থেকে কঠিন হলে কিছুই নয়, শুধু তুমি 80 ক্যালোরি তাপ দিচ্ছিলে, তাহলে এখানে 80 ক্যালোরি তাপ নিয়ে নিতে হবে, 80 ক্যালোরি তাপ দিচ্ছিলে, 80 ক্যালোরি তাপ নিয়ে নিতে হবে। আচ্ছা, তাহলে এক্ষেত্রে একই জিনিস, শুধুমাত্র বলে দিচ্ছি কি, কঠিনী ভবনের ঋণতাপ 80 ক্যালোরি পার গ্রাম বলতে কি বোঝো, বলবে কি 1 গ্রাম, মানে এখানে কত বলবে, 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 1 গ্রাম জলকে 1 গ্রাম বরফে পরিণত করতে 80 ক্যালোরি তাপ করলে 80 ক্যালোরি তাপ বর্জিত হবে। সিমিলারলি তোমরা একই রকমভাবে সেই বার করলাম, আমি এক্ষুনি কী বার করলাম, এটা সমান বার করলাম না, কত 3.36 × 10⁶ জুল পার কেজি। তাহলে একই রকমভাবে বলতে পারবে কি, 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 1 কেজি জলকে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার 1 কেজি বরফে পরিণত করলে কি করতে হবে, 3.36 × 10⁶ তাপ বর্জিত হবে। জল থেকে কিন্তু এখানে কি করছি, আমি বরফ করছি। ঠিক আছে, এই হলো এই সম্পর্কে। এবার নেক্সট কি হবে, নেক্সট হচ্ছে তরল থেকে গ্যাস। কি হবে, তরল থেকে গ্যাস, গ্যাস। তাহলে তরল থেকে গ্যাস হলে কি হয়, কই বলো দেখি, তরল থেকে গ্যাস হলে কি হয়, তরল থেকে গ্যাস হলে ওই প্রসেসটাকে কি বলা হয়, বাষ্পীভবন। কি বলে, বাষ্প হচ্ছে, তাহলে ওটা কি, বাষ্পীভবনের আপেক্ষিক ঋণতাপ, এটা কি, বাষ্পীভবনের আপেক্ষিক ঋণতাপ। তাহলে স্পেসিফিক ল্যাটেন্ট হিট অফ ফিউশন, ভ্যাপোরাইজেশন লিখে দাও, ভ্যাপোরাইজেশন, ফিউশন নয়, ভ্যাপোরাইজেশন, ভেপার হচ্ছে। তাহলে এখানে কি হবে, তরল, নির্দিষ্ট চাপে কোনো তরল পদার্থকে ওর, দেখো তরল পদার্থ থেকে যদি গ্যাস হয়, এটা কি হয়, কখন ফুটে, মানে জল ফুটেই তো বাষ্প হয়, তাহলে ওটাকে নাম দিচ্ছে কি, স্ফুটনাঙ্ক। কি নাম, স্ফুটনাঙ্ক, ফুটনের অঙ্ক। যেমন জল ফুটে কত, 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায়। ঠিক আছে, তাহলে ওর ফুটনাঙ্কের উষ্ণতায় স্থির রেখে তরল থেকে কঠিন নয়, তরল থেকে গ্যাসে পরিণত হতে যে পরিমাণ তাপ বর্জিত নয়, এক্ষেত্রে তাপ দিতে হবে, গৃহীত হয়, মানে গ্রহণ করবে, তাকে ওই উষ্ণতায় ওই তরল পদার্থের কঠিনীভবনের নয়, বাষ্পীভবনের আপেক্ষিক ঋণতাপ বলে। তোমরা লিখে নাও। এবার প্রশ্ন হয়, বাষ্পীভবনের ঋণতাপ 537 ক্যালোরি পার গ্রাম বলতে কি বোঝো? তাহলে লিখবে 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 1 গ্রাম তরলকে 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার 1 গ্রাম বাষ্পে পরিণত করতে 537 ক্যালোরি তাপের প্রয়োজন, ওটা লিখলে। এবার যদি এটা তো সিজিএসএ ছিল, যদি এসআইএ করতাম কি করতাম, 537
537 গুণিত নিশ্চয়ই 1 ক্যালোরি, আর নিচে নিশ্চয়ই 1 গ্রাম আছে। আমি এক্ষুনি বললাম 537 1 ক্যালোরি মানে 4.2 জুল, আর নিচে 1/1000 কেজি, তাহলে হাজারটা উপরে উঠে যাবে। তাহলে 537 ইন্টু 4.2 ইন্টু 10⁻1000 তো জুল পার কেজি। আচ্ছা, দশমিকটা তুললে নিচে 10 আছে, 0 0 উড়ে গেছে, 0 0 উড়ে গেলে 537 ইন্টু 42 ইন্টু 100 জুল পার কেজি। এবার 537কে যদি আমি 42 দিয়ে গুণ করি কত পাবো? 7 2 14 4 হাতে 1, 6 1 7, 5 2 10, 4 দিয়ে হলো 4 7 28, হাতে 2, 12, 12 2 14, 14 4 হাতে 1, 4 5 20 1 21, তাহলে 4 8 14 1 15, 15 5 হাতে 1, আবার 5 4 1 5, 1 1 2 আর 2, ঠিক আছে। তাহলে আমি পাচ্ছি কত পাচ্ছি 2 2 2 2 5 5 4 ইন্টু 10 টু কত 100 জুল পার কেজি। এটাকে বললাম, এরা তো এরকম খুশি হবে না, আমাদের খুশি করতে গেলে স্যারেদেরকে কী করতে হবে? দেখো, আমাকে খুশি করে লাভ নেই, তোমাদের পরীক্ষক স্কুলের স্যারেদেরকে খুশি করিও, ঠিক আছে। তাহলে দেখো, আমি সাধারণত এখানে দশমিকটা আনবো, তাহলে 1 2 3 4, তাহলে আমার 4 ঘর আগে দশমিক মানে 4000 দিয়ে কত 1 2 3 4 1000 দিয়ে ভাগ, 1000 নয় 10,000 দিয়ে ভাগ করো, তাহলে 10,000 দিয়ে ভাগ করছো মানে নিশ্চয়ই 10,000 দিয়ে গুণ করতে হবে। অনেকে আবার ভাবছে কেন করব, কারণ আমি এখানে দশমিকটা আনবো। এবার দেখো, এইটার সঙ্গে এইটা কেটে গিয়ে আলটিমেট এটাই হচ্ছে। তাহলে যদি দেখি 1 2 3 4, তাহলে 2.25 5 4 ইন্টু 1 2 3 4 5 6, তাহলে 10-এর মাথায় 6 জুল পার কেজি। ক্লিয়ার? তাহলে দেখো, দু ঘরের যদি এই ঘরটা নিই, এরপরে কে আছে? 5 আছে। 5 মানে 5 হলে তোমরা যেহেতু আসন্ন মান জানো, তাহলে 1 যোগ্য দিতে হয়, তাহলে 1 যোগ্য করলে 2.26 ইন্টু 10⁻6 জুল পার কেজি। ইজ ইট ক্লিয়ার অর নট? নিশ্চয়ই ক্লিয়ার, বুঝতে পারছো? বুঝতে পারছো? বুঝতে পারছো? বুঝতে পারছো? ঠিক আছে। তাহলে এটার মানে কি? নিশ্চয়ই পার কেজি মানে 1 কেজি, তাহলে 100°C উষ্ণতার 1 কেজি কাকে? জলকে 100°C উষ্ণতার 1 কেজি বাষ্পে পরিণত করতে 2.26 ইন্টু 10⁻6 জুল তাপের প্রয়োজন, মানে তাপ দিতে হবে বা প্রয়োগ করতে হবে, ঠিক আছে। এবার আমরা কি সম্পর্কে জানবো? শেষ মানে লাস্ট বাট নট দ্য লিস্ট। তাহলে কি? তরল থেকে তো আমরা গ্যাস শিখলাম, এবার কি বলবো? গ্যাস করে দেবো। গ্যাস থেকে তরল, মানে ধরো বাষ্প থেকে জল হচ্ছে, মানে এটা ঘনীভবন। তাহলে এই জায়গাটা কি লিখবো? ঘনীভবনের আপেক্ষিক লিনতাপ, তাহলে স্পেসিফিক ল্যাটেন্ট হিট অফ ঘনীভবনকে আমরা ইংলিশে কি বলি? কনডেনসেশন। আমরা প্র্যাকটিক্যাল করতাম কলেজে, যখন কনডেনসেশনের প্র্যাকটিক্যাল করতাম। যাই হোক, নির্দিষ্ট চাপে কোনো গ্যাসীয় পদার্থকে ওর এখানে আছে কি? এর ঘনীভবন বিন্দুর উষ্ণতায় স্থির রেখে, এখানে কিন্তু ঘনীভবনাঙ্ক বলা হয়নি, ঠিক আছে। কি ঘনীভবন বিন্দু একটা, দেখো ফুটনাঙ্ক একটা বিন্দু, কারণ একটা নির্দিষ্ট টেম্পারেচার, গলনাঙ্ক একটা বিন্দু, সেরকম ঘনীভবন একটা বিন্দু স্থির রেখে কি থেকে? গ্যাস থেকে তরলে পরিণত হতে যে পরিমাণ তাপ বর্জিত হয়, কিন্তু তাপ বেরোয়, দিতে হয় না, তাপ বর্জিত হয়, তাকে ওই পদার্থের ওই
গ্যাস তাকে ওই উষ্ণতায় ওই গ্যাসীয় পদার্থের বাষ্পীভবনের নয় কী ভবন, ঘনীভবন মানে কনডেনসেশন, ঘনীভবনের লিনতাপ বলা হয়। আমি যা বললাম সেটাই এখানে হবে, শুধুমাত্র ঘুরে যাবে। কি হবে সেখানে, জল থেকে বাষ্প বললাম, এখানে বাষ্প থেকে জল বলবো, ঠিক আছে। তাহলে এখানে কত হবে, 537 ক্যালোরি পার গ্রাম, আর একটা বেরোলো কত 2.26 ইন্টু 10⁶ জুল পার কেজি। মানেটা কি না, 1 গ্রাম বিশুদ্ধ বাষ্পকে, কিন্তু উষ্ণতা যেন না ভুলে যাও, আর চাপটা না বলতে ভুলে যাও, আমি চাপ হয়তো বলতে ভুলে গেছি। নির্দিষ্ট চাপে 100°C উষ্ণতায় 1 গ্রাম বিশুদ্ধ বাষ্পকে 1 গ্রাম জলে পরিণত করতে 537 ক্যালোরি তাপ লাগে। আচ্ছা, এবার এটা কি বলবো, 1 কেজি বাষ্পকে, কিন্তু নির্দিষ্ট চাপ আর উষ্ণতা বললে ভুলবে না, তাহলে বলবো নির্দিষ্ট চাপে 100°C উষ্ণতায় 1 কেজি বাষ্পকে 1 কেজি জলে পরিণত করতে 2.26 ইন্টু 10⁶ জুল তাপের প্রয়োজন না বের হয়, তাপ মানে তাপ নির্গত হয়, প্রয়োজন নয় নির্গত হয়, ঠিক আছে। এবার দেখো, তোমাদের এতক্ষণ তোমরা যেই জিনিসের আশায় বসেছিলে সেই জিনিস চলে এসছে, এই দুটো টাইপের অঙ্ক। কি তোমরা তো জানো, আমি তোমাদের শিখিয়েছি কি, হরির মালা, তাহলে H সমান ml। তাহলে এখানে দেখো তাপটা বার করতে হবে, তোমরা কিন্তু পাশে লিখে দিবে Hটা কি তাপের পরিমাণ, এমটা কি বস্তুর ভর, এলটা কি আপেক্ষিক তাপ, আপেক্ষিক লিন তাপ, আপেক্ষিক তাপ মানে এস, স্পেসিফিক হিট আলাদা ব্যাপারে, এলটা কি আপেক্ষিক লিন তাপ লিখে দিবে। আচ্ছা, আপেক্ষিক লিন তাপ দেখো তো এই ফর্মুলাটা কখন প্রযোজ্য হবে না, যখন দেখো দুটো উষ্ণতা, দেখো জল থেকে স্টিমে পরিণত হয় কখন, যখন উষ্ণতাটা কনস্ট্যান্ট থাকে, কত থাকে না 100 থাকে, তাহলে আমি বুঝে গেলাম H সমান ml মানে হরির মালা সূত্র পড়বে। আচ্ছা, হরির মালাতে এল এর ভ্যালু কত হবে দেখবো, নিশ্চয়ই জল থেকে স্টিম বলছে, জল থেকে বাষ্প করতে গেলে আমার ভ্যালুটা কত, সিজিএসে 537 ক্যালোরি পার গ্রাম, এটা আমাদের মনে রাখতে হবে, কী করে মনে থাকবে প্রশ্ন কী করে, বারবার রিভাইজ করলে আমরা মনে রাখতে পারবো, আদারওয়াইজ উই কান্ট মেমোরাইজ ইট, ঠিক আছে। এবার এমটা কত গ্রাম দিয়ে আছে, এমটা দিয়ে আছে বস্তুর ভর 5 গ্রাম, তাহলে আগে ইনফরমেশানগুলো আগে আমি রাইট ডাউন করলাম। এবার 5 গ্রাম বসালাম এমের জায়গায়, এল মানে কত 537 ক্যালোরি, আর নিচে গ্রাম ছিল, গ্রাম কেটে দাও, তাহলে 537 ক্যালোরি, তাই তো 537কে 5 দিয়ে গুণ করলে 5 7 35, 5 হাতে 3, 5 3 15, 3 18, 8 হাতে রইল কত 1, 5 5 25 থেকে 26, তাহলে কত পেলাম আমি 26 আর 85 ক্যালোরি, মানে 2685 ক্যালোরি, এই হচ্ছে আমার অঙ্ক। তাহলে এত ক্যালোরি তাপের প্রয়োজন, ঠিক আছে। এবার দ্বিতীয় প্রশ্নটা ধরো পরীক্ষায় তুমি গিয়ে দেখলে এটা পরীক্ষায় পড়ে গেছে, তোমাদের নিজেদেরই অবস্থা শেষ, মানে খাল খিচে গেছে, আমাকে আর খাল খিচতে হবে না। তাহলে এখানে কি আমরা তো কি জানি, আমরা জানি হরির মালা H সমান m ইন্টু এল, তাই তো। আচ্ছা, এখানে কি দেখো 0°C তো বলছে, নিশ্চয়ই বরফ থেকে জল অথবা জল থেকে বরফ হবে, তাহলে আমরা কি জানি সেইটার মানে ওই আপেক্ষিক তাপটার মান, মানে গলনের আপেক্ষিক তাপটার মান নিশ্চয়ই জানি কত 80 ক্যালোরি পার গ্রাম। তাহলে এম কত গ্রাম, 20 গ্রাম ইন্টু, আমরা যা কিছুই দুক না কেন আমি এভাবে বার করার চেষ্টা করব, তাহলে 80 ক্যালোরি পার গ্রাম, আমি পড়েই দেখিনি কিন্তু অঙ্কটা, তাহলে কাটাকুটি করলাম, 2 8 16, সঠিক দেখো 2 0 ছিল, 2 0 বসিয়ে দিলাম ক্যালোরি। কিন্তু দেখো আমি যদি 20 গ্রাম বরফকে যদি আমি জলে পরিণত করি কত তাপ লাগবে, 1600 ক্যালোরি তাপ লাগবে, কিন্তু এখানে দেওয়া আছে কত, 1000 ক্যালোরি তাপ দেওয়া আছে, দেখতে পাচ্ছি আমি কম দেওয়া আছে ওখানে, তাহলে নিশ্চয়ই সবটুকু বরফ জলে
পরিণত বরফ কি কী হচ্ছে, সবটুকু বরফ জলে পরিণত হবে না, তাহলে কি পরিমাণ বরফ অবশিষ্ট থাকবে, তাহলে নিশ্চয়ই আবার হরিণমালা। তাহলে হরিমালা মানে M×L, এক্ষেত্রে আমি কত গ্রাম সেটা বার করে নিতে গেলে কি করতে হবে, M×L সমান H, অনেকের মাথার উপর দিয়ে যাচ্ছে নিশ্চয়ই, অনেকক্ষণ হয়ে গেল, M সমান H/L, গুণ ছিল ভাগ হয়ে গেল। এইচের মানটা কত দেওয়া আছে, দেখো কোনটা কত দেওয়া আছে, 1000 ক্যালোরি, আর আমরা 1000 ক্যালোরি, বারবার 100 লেখা হয়ে যাচ্ছে, 1000 ক্যালোরি, আর এর মানটা কত দেখো 80 ক্যালোরি পার গ্রাম, তাহলে নিচে আছে এটা, উপরে উঠে যাবে গ্রাম, তাহলে 0 ক্যালোরি কেটে গেছে, 0 0 কেটে গেছে, 100কে যদি 4 দিয়ে ভাগ করি, 100কে 2 দিয়ে ভাগ করলে 50, 100কে 2 দিয়ে ভাগ মানে 8কে 2 দিয়ে ভাগ করলে 4, আবার 2 দিয়ে ভাগ করলে 2, 2 দিয়ে ভাগ করলে 25, 25কে আমি যদি 2 দিয়ে ভাগ করি কত হচ্ছে 12.5 গ্রাম, তাহলে আমার 12.5 গ্রাম বরফ জলে পরিণত হয়ে গেছে। তাহলে অবশিষ্ট আছে কত, আর অবশিষ্ট আছে কত গ্রাম বরফ, অবশিষ্ট বরফ আছে দেখো আমার মোট ছিল 20 গ্রাম, সেখান থেকে 12.5 গ্রাম, তাহলে 20 থেকে 12.5 বিয়োগ করলে কত হয় 7.5, তো 7.5 গ্রাম, তাহলে এত গ্রাম বরফ এখনও অবশিষ্ট আছে। আর কি আর বলতে হবে কি লাস্ট শেষে বলতে হবে কি, উষ্ণতাটা কিন্তু 0-ই আছে, বাড়েনি কেন না, যদি আমার তাপটা 1600 দিত, 1600 দিলে একই থাকতো, কিন্তু যদি ওর বেশি দিত তাপটা মানে উষ্ণতা আমার বেড়ে যেত, ঠিক আছে, তাপ নয় তাপমাত্রা বেড়ে যেত। এই হচ্ছে আমাদের দুটো টাইপ, আর শেষ আর একটা টাইপ দিয়ে আমাদের এই টপিক খাটতাম। ভাবলাম একটা করাবো, কিন্তু তোমরা আমার প্রিয় ছাত্র, তোমাদের কথা ভেবে আরও দুটো নিয়ে এলাম, ঠিক আছে। এবার আমরা তো একটাই ফর্মুলা জানি, হরিণমালা H সমান M×L। আচ্ছা, M এখানে ভর কত তোমরা পাশে লিখে দেবে, ভর এখানে দিয়ে আছে 3 কেজি, 3 কেজি মানে আমরা কিন্তু দেখো কত জুল, আচ্ছা জুল বলা আছে মানে SI বসাতে হবে, কেজিই বসাতে হবে, কারণ আমরা SI তো জুলই হয়, কারণ SI এর মানটা কত ছিল 3.36 × 10⁶ জুল পার কেজি, তাহলে ইন্টু 3.36 × 10⁶ জুল পার কেজি। আচ্ছা, দশমিকটা তুললাম, নিচে আছে কত 100, কিন্তু 100 দেখো দুটো ঘর ছিল 100, তাহলে 336 মানে 336কে 3 দিয়ে গুণ করলে কত হয় 318, 8 হাতে যাচ্ছে 1, 3 3 9, 10, 0 হাতে হলো 1, 3 কত 3 3 9, 1 10, তাহলে কত হচ্ছে, এই হচ্ছে ব্যাপার, 1008 জুল ইন্টু 1008/100 ইন্টু 10⁶ জুল পার কেজি। তাহলে দেখো দুটো ঘর আগে দশমিক পড়বে মানে 8 এই 0, তাহলে 10,008 ইন্টু 10⁶ জুল পার কেজি। বাচ্চারা মন দিয়ে কিন্তু ওটা প্র্যাকটিস করবে, হ্যাঁ, পরীক্ষায় এইগুলোই আসবে, এরকমই প্রশ্ন আসবে, ঠিক আছে, এর বাইরে কিছু আর নেই। আচ্ছা, এবার এতক্ষণ আমরা কত তাপ দিতে হবে বলছিলাম, এবার বলছি কত পরিমাণ তাপ নিষ্কাশন হবে। নিষ্কাশন মানে দুটো ক্ষেত্রে হয়, যখন এক কী ক্ষেত্রে, এক হচ্ছে আমার ঘনীভবন, আর একটা কি, আর একটা তোমরা তো জানো কি, কঠিনীভবন আর ঘনীভবন। কঠিনীভবন মানে আমার কি জল থেকে বরফ, আর ঘনীভবন মানে বাষ্প থেকে জল। আচ্ছা, আমরা জানি H সমান হরিণমালা। আচ্ছা, M কত এখানে দেওয়া আছে 100 গ্রাম। L কত দেওয়া আছে, L তো দেওয়া নেই, মানে স্টিম মানে কি বাষ্প থেকে জল হচ্ছে, বাষ্প থেকে জল মানে আমরা একটু আগে শিখলাম জলে, আচ্ছা গ্রামে দিয়ে আছে মানে আমরা গ্রামে নেব 537 ক্যালোরি পার গ্রাম, মানে CGS এর জায়গায় আমরা CGS-এই নেব, ঠিক আছে। কত দেখলাম 100 গ্রাম ইন্টু 537 ক্যালোরি, আর নিচে গ্রাম উড়ে গেছে, তাহলে 537কে 100 দিয়ে গুণ করলে 2 শূন্য ক্যালোরি, ঠিক আছে। থ্যাংক ইউ।
আচ্ছা, তোমার করবে আজকে এই পর্যন্তই। আর যদি এগুলো প্র্যাকটিস না করো তাহলে আমি কি করব, কালকে চেলবো, ঠিক আছে?